তৃতীয় কথা উনি বলেছিলেন বাংলাদেশকে আমি গ্রো করতে সাহায্য করবো, আমি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে যেখানে ব্যবসা বাণিজ্য পুরো। এবার আমি একটা একটা করে কনজাংশনকে ভাঙছি, শোনো কিরকম। প্রথমটা বললো বাংলাদেশ বুঝে গেছে ভারত বাংলাদেশের কোনো বন্ধু টন্ধু নয়, ভারত বাংলাদেশ থেকে ফায়দা তুলতে চায় এবং ভারত বাংলাদেশের রাষ্ট্রের যে নিজস্ব পরিকাঠামো আছে সেটাকে ব্যবহার করে নিজেদের হিত থেকে তারা পয়সা কড়ি অর্জন করে একটা নিজেদেরকে বড়লোক করতে চায়। প্রথম কথা, ভারতের যে অর্থনৈতিক অবস্থান তার মধ্যে একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের বহু ছোট ছোট জেলা টেলার মধ্যে যে ধরনের ব্যবসার অপরচুনিটি আছে সেটা বাংলাদেশে কত জায়গায় আছে সে ব্যাপারে আমার ডাউট আছে, আমি পুরো ভারতবর্ষ তো ভুলেই যান। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের জিডিপিটা বাংলাদেশ বোধহয় ভুলে গেছে। তৃতীয় কথা, ভারতবর্ষের অবস্থানটা বাংলাদেশ ভুলে গেছে, যেখানে আমি বারবারই বলে এইভাবে ভারতবর্ষ অবস্থান করে এবং সে তার মাঝখানে হচ্ছে বাংলাদেশ, দুটো হাত কোনোভাবে জুড়ে গেলে বাংলাদেশ সুন্দর করে উইল বি ডাস্টিফাইড। সেকেন্ড, খুব বোঝার দরকার আছে বাংলাদেশকে যখনই মোহাম্মদ ইউনূস একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিলেন যে উই আর নট উইথ ইন্ডিয়ানস, ঠিক আছে, ইন্ডিয়া ইজ নট আ কান্ট্রি যার সাথে আমরা মিলেমিশে চলবো। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই একই লোক কি করে তার একটা পুরনো দিনের ছবি মোদির সাথে নিয়ে গিয়ে উনি নরেন্দ্র মোদীকে দিতে দাঁত বের করে চলে গেলেন? কোন আনন্দে চলে গেলেন? আমাকে একটা ইউনূসই তো চাইছিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। কেন? উনি তো খারাপ লোক, উনি তো এটা দেশটাই খারাপ। আমি তো বলছি ভারতবর্ষ খারাপ, ভারতবর্ষের সাথে সম্পর্কই রাখবেন না, আপনারা নিজেরাই এত গ্রো করতে পারেন। আজকের ডেটে একটা মানুষজন পুড়ে গেছে তার জন্য ভারতবর্ষের দরকার কি? আপনাদের ওখানে বার্ন পেশেন্টস নেই? আপনারা জানেন না বার্ন পেশেন্টসদের কীভাবে ট্রিট করতে হবে? কেন ভারতবর্ষ থেকে ডাক্তার পাঠাতে হয়? কেন এত কিছুর পরেও ভারতবর্ষের পাঠানো 100 কোটি বার্ষিক 100 কোটি আপনাদের নিতে হয় কেন? পয়েন্টটা হচ্ছে কি, দ্বিমত দ্বিচারিতা এক জিনিস, মিথ্যাচার আরেক জিনিস, এবং এই মিথ্যাচারের একটা সুপ্রিম লিডার ইজ মোহাম্মদ ইউনূস। প্রথম কথা হচ্ছে আমি প্রথমে ভাবতাম উনার কোনো মস্তিষ্কে ব্যাঘাত আছে, তারপর বললাম সেসব কিছু নয়। অনেক সময় অনেক মানুষ অনেক পড়াশুনো করলে উল্টোপাল্টা ঘেঁটে যায়, সেটা নয়। উনার মেন জিনিস হচ্ছে উনাকে পয়সা কামাতে হবে। এই পয়সা কামানোর জন্য উনি যার হাত পাবেন তার হাত ধরবেন, যার ন্যারেটিভ সম্ভব তার ন্যারেটিভই চালাবেন। এখানে পাকিস্তানের হাত ধরে একটু এগোনোর চেষ্টা করছিল, কিন্তু এমন একজনের হাতটা ধরে ফেলেছে। আমি তো এগোক না, আমি তো তোমার সাথে আগের শোতে বোধহয় আমি বললাম আমি চাই বাংলাদেশ পাকিস্তান এত হু করে এগিয়ে যাক। এবার কোন দিকে এগিয়ে যাবে সেটা তাদের ব্যাপার, রসদলেও যেতে পারে, সেটা তাদের ব্যাপার, যাক না এগিয়ে। শোনো, যে একটা জিনিস জানবে, রাম ছাগল আর রামচন্দ্র দুটোতেই কমন ফ্যাক্টর হচ্ছে রাম, ঠিক আছে? কিন্তু একটা জিনিস বুঝতে হবে, একটি ছাগলের নাম, অন্যটি একটি ঈশ্বরের নাম। এখানে কোনটার সাথে তুমি এগোবে সেটা তোমাকে বুঝতে হবে। শুধু রাম দেখেই দৌড়াতে শুরু করে দিলে মুশকিল আছে কিন্তু। সুতরাং এখানে ওরা যেটা করছে, একটি রাম ছাগলকে বন্ধু বানিয়ে তাকে নিয়ে হু করে এগিয়ে যাচ্ছে এবং ভাবছে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একদম পাকিস্তানকে নিয়ে বিরাট কিছু করবে। দেখো, ভিখারি ইউনিয়নের গল্প আমরা অনেক শুনেছিলাম, এই প্রথম দুটো ভিখারি রাষ্ট্র একসাথে মিলে একটা মানে বিরাট কিছু করার একটা প্রবণতা দেখাচ্ছে, এটা আমরা প্রথমবার দেখছি। দ্বিতীয় জিনিস, আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ভারতবর্ষের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পর্ক যেরকম ছিল, আমি লিখে দিচ্ছি, রেকর্ড করে রেখে দাও, যেই দিন ভারতবর্ষ জানতে পারবে বা আমরা সবাই জানতে পারবে, একই সঙ্গে গোটা পৃথিবী জানতে পারবে যে বাংলাদেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট এসছে, ভারতবর্ষ চেষ্টা করবে যে তাদেরকে যথাসম্ভব সাহায্য করা, এবং বাংলাদেশের সেই ইলেকটেড গভর্নমেন্ট এই মোহাম্মদ ইউনূসের বলা যে নোংরা নক্কারজনক খারাপ কুৎসিত ভাষায় ভারতবর্ষকে যেভাবে সে এবং তার উপদেষ্টারা আক্রমণ করেছে, তার জন্যে তারা ক্ষমা প্রার্থী হবে এবং তারা ভারতবর্ষের সাথে যথেষ্ট রকম ভালো সম্পর্ক রাখতে চাইবে। কারণ সেন্সেবল পলিটিক্যাল মাইন্ডসেট ইজ ওয়ান থিং অ্যান্ড টকিং উইদাউট সেন্স ইজ ডিফারেন্ট থিং। মোহাম্মদ ইউনূস এখন যেটা করছে ইজ টকিং উইদাউট সেন্স। দ্বিতীয় কথা, মোহাম্মদ ইউনূস বারংবার একটা কথা বলেছেন এবং তার আশেপাশের লোকরা বলেছেন, জামাত তো সারা জীবনই বলে এসছে, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটাকে বদলাবার একটা সময় এসেছে। আন্তর্জাতিক যে কোনো রাষ্ট্রের মূল্যায়ন কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে হয়, তার মধ্যে একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে মাইনরিটি ট্রিটমেন্ট, একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে হিউম্যান রাইটস। এই যে মানবিকতা বোধ এবং মানসিকতা বোধটাই একটা রাষ্ট্র এবং রাষ্ট্রবোধের সৃষ্টি করে।
রাষ্ট্রবোধের সৃষ্টি হওয়ার জন্য রাষ্ট্র চেতনার সৃষ্টি হওয়াটা খুব দরকার, যে আমরা রাষ্ট্রকে নিয়ে কী ভাবনা চিন্তা করছি। রাষ্ট্র চেতনা, রাষ্ট্রবোধ না থাকলে কোনো রাষ্ট্র থাকা যা, সে রাষ্ট্র না থাকাও তাই। সুতরাং সেই জন্যেই আমি ভালোবেসে লুঙ্গির বুক পকেট বলি। তার কারণটা হচ্ছে সেটা থাকাও যা, সেটা না থাকাও তাই। সুতরাং রাষ্ট্র যেমন থাকবে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রবোধ থাকবে, রাষ্ট্রবোধ থাকলে রাষ্ট্র চেতনা থাকবে, সেই রাষ্ট্র চেতনার উপরে ডিপেন্ড করে রাষ্ট্রনীতি তৈরি হয়। আজকে যখন বাংলাদেশ এত বড় বড় কথা বলছে, বাংলাদেশকে বুঝে নেওয়া উচিত, বাংলাদেশে আজকে যারা শাসনের নামে এমনকি তারা বাংলাদেশের সংবিধানটাকে মিথ্যাচার করে তারা আজকে পাওয়ারে এসে বসে আছে। তারা বারংবার বোঝাবার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশের পাওয়ারে বসেছি বাই বাংলাদেশ কনস্টিটিউশন, যদিও কনস্টিটিউশনের কোন ধারায় কোন চিঠির জন্য তারা আজকে বসেছে সেটাই তারা কোর্টের সামনে প্রমাণ করতে পারেনি। নিজেদের কোর্টের কাছে তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তারা গিয়ে বসে কি বলছে, তারা বাংলাদেশের রাষ্ট্র চেতনার ব্যাপারে একটা ছবি গোটা পৃথিবীর কাছে তুলে দিচ্ছে। আমি লিখে বলে দিচ্ছি, এশিয়াতে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট কান্ট্রি ইন কালচারাল ডিপ্লোমেসি ওয়াজ বাংলাদেশ। আজকের ডেটে সেই কালচারাল ডিপ্লোমেসি, বাংলাদেশের যে কালচার, তার যে ডেন্সিটি, তার যে ইন্টেন্সিটি, তার যে সৌন্দর্য, এই গোটা ব্যাপারটাকে ধরে ধরে ধ্বংস করছে ইউনিস আর ইউনিস বাহিনী। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটু জানতে চাইবো যে আমেরিকা তো এর আগেও ইসলামিক টেররিজম নিয়ে বাংলাদেশে আওয়াজ তুলেছিল, যেটা মোহাম্মদ ইউনূসের একেবারেই পছন্দ হয়নি। এবার ইউএস এর তরফ থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘুরা সেখানে বিপন্ন। তো সব দিক থেকেই তো তীরে বিদ্ধ হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। অফকোর্স, দেখো এই কথাটা বলার পিছনে দুটো কারণ আছে। আমেরিকার সাইডটাও বুঝতে হবে, বাংলাদেশের সাইডটাও বুঝতে হবে। বাংলাদেশে কেন এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, বাংলাদেশে দুটো মেথডোলজিকে অ্যাক্টিভেট করানো হয়েছে। প্রথম মেথডোলজি হচ্ছে ওখানকার যারা মাইনরিটি কমিউনিটি, সেটা শুধু কিন্তু হিন্দু নয়, সেখানে জৈনও আছে, সেখানে শিখও আছে, সেখানে বহু এমন কমিউনিটি আছে যারা কিন্তু মাইনরিটি অফ বাংলাদেশ বা নন ইসলাম কমিউনিটি অফ বাংলাদেশ, তাদেরকে বেছে বেছে সোশ্যালি হ্যারাস করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তাদেরকে রাষ্ট্রীয় পরিকাঠামো এবং রাষ্ট্রশক্তি ব্যবহার করে তাদেরকে বিভিন্ন রকমভাবে চাপ দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যত বাংলাদেশে বুদ্ধিজীবী আছে, যে লিমিটেড কোয়ান্টিটি আছে, তারা সাংবাদিক হতে পারে, তারা লেখক হতে পারে, তারা অভিনেতা অভিনেত্রী হতে পারে, তারা কবি হতে পারে, তারা সাহিত্যিক হতে পারে, তারা গায়ক হতে পারে, দে ক্যান বি এনিবডি। তারা যখন মুখ খুলছে বাংলাদেশের হিতে, তারা হিন্দু মুসলমান নয়, তারা মুখ খুলছে বাংলাদেশের হিতে, যে জিনিসটা হচ্ছে এটা বাংলাদেশের চরিত্রকে গোটা পৃথিবীর কাছে একটা নোংরা ভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে, সেই তারা যখন মুখ খুলছে তাদেরও বিভিন্ন রকমভাবে অত্যাচারিত করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এরা সবাই চাইছে বাংলাদেশের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হোক যাতে করে বাংলা